ব্রিটিশ শাসনকালে ক্যানিং এর পর 1862 খ্রিস্টাব্দে ভারতে ভাইসরয় হিসেবে বসে ব্রুস, তারপর লরেন্স, মায়ো আর নর্থব্রুক। এই চারজন ভাইসরয় সম্পর্কে আজকের এই ক্লাসে বলবো। তো প্রথমে বলি ব্রুস, তার পুরো নাম জেমস ব্রুস। ব্রুস খুব অল্প সময়ের জন্য ভারতের ভাইসরয় পদে ছিল 1862 থেকে 1863। তার সময় ভারতে তেমন খুব একটা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেনি। দুটো ঘটনার নাম আছে, একটা হলো ওয়াহাবি আন্দোলন 1862 খ্রিস্টাব্দে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এই এলাকায় ওয়াহাবি আন্দোলন আবারও একবার মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও প্রথমবার ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। এই ওয়াহাবি আন্দোলন শুরু করেছিল সৈয়দ আহমেদ বারেলভি। তো 1862 খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলন ছাড়া আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো আফগানিস্তান সাইডে 1863 খ্রিস্টাব্দের আম্বালা ক্যাম্পেইন। আফগানিস্তানের একটা মুসলিম ট্রাইবের সাথে ব্রিটিশ আর্মিদের একটা দ্বন্দ্ব বেঁধে যায় এবং সেই দ্বন্দ্ব কাটানোর জন্য ব্রিটিশ সরকার একটা ক্যাম্পেইন চালায়, সেটাকেই বলা হয় আম্বালা ক্যাম্পেইন বা উম্বেলা ক্যাম্পেইন। এই দুটো ঘটনা ব্রুসের সময় ঘটে। এবার ব্রুসের সম্পর্কে আরেকটা দুটো তথ্য আছে, আমি একটু বলে দিই। ভারতের মতন পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশেও ব্রিটেন বা ইংল্যান্ডের কলোনি ছিল। তার ভেতর দুটো হলো জামাইকা আর কানাডা। 1842 থেকে 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রুস ওই জামাইকার গভর্নর জেনারেল ছিল। তারপর 1847 থেকে 1854 খ্রিস্টাব্দ পর্যন্ত কানাডার গভর্নর জেনারেল ছিল। তারপর 1854 খ্রিস্টাব্দে চায়নাতে হাই কমিশনার পদে নিযুক্ত হয় ব্রুস, এবং 1854 থেকে 62 এই 8 বছর ধরে চায়নার হাই কমিশনার ছিল। এই টাইমের ভেতরেই ব্রিটেনের সাথে চায়নার একটা যুদ্ধ হয়, যেটাকে বলা হয় সেকেন্ড ওপিয়াম ওয়ার বা সেকেন্ড অ্যাংলো চায়না ওয়ার। এটা হয় 1860 খ্রিস্টাব্দে। তো যাই হোক, 1862 থেকে 1863 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রুস ভারতের ভাইসরয় ছিল। তারপর 1864 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় পদে আসে লরেন্স, তার পুরো নাম জন লরেন্স। লরেন্স 1864 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাইসরয় পদে ছিল। এই সময় ব্রিটিশ গভর্নমেন্টের সাথে ভুটানের একটা যুদ্ধ হয়, যেটাকে বলা হয় অ্যাংলো ভুটানিজ ওয়ার বা অ্যাংলো ভুটান ওয়ার। যদিও এর আরো একটা নাম আছে, সেটা হলো দুয়ার ওয়ার বা দুয়ার যুদ্ধ। এই জায়গাটা আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। এই এরিয়াটা ছিল ভুটান। ভুটান তখন একটা স্বাধীন এরিয়া ছিল এবং এখানে ছিল রাজতন্ত্র। যদিও এর আশেপাশে এই সিকিম এরিয়া আর কোচবিহার এরিয়া, এই দুটো এরিয়া নিয়ে ভুটানের সাথে ব্রিটিশ সরকারের মাঝে মধ্যে ঝামেলা লেগে থাকে। এখন 1864 খ্রিস্টাব্দে গিয়ে এই ভুটানের ভেতর যে রাজা রয়েছে, তার নিজের সাম্রাজ্যের ভেতর একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ব্রিটিশ সরকার ভুটানের এই গৃহযুদ্ধ থামাতে গিয়ে সিকিম আর কোচবিহার এরিয়া নিয়ে ভুটানের সাথে ব্রিটিশ সরকারের একটা বড়সড় ঝামেলা বেঁধে যায়। আর সেই ঝামেলার ফল হিসাবেই 1864 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ব্রিটিশ সরকার ভুটানের উপর একটা হামলা করে, মানে যুদ্ধ ঘোষণা করে। আর এই যুদ্ধ প্রায় 5 মাস মতো ছিল। পরের বছর 1865 খ্রিস্টাব্দের মে মাসে গিয়ে ট্রিটি অফ সিনচুলা, এই ট্রিটি অফ সিনচুলার মাধ্যমে ভুটানের সাথে ব্রিটিশ সরকারের ওই যুদ্ধটার সমাপ্তি ঘটে, মানে অ্যাংলো ভুটান ওয়ার সমাপ্ত হয়। এবার এই এরিয়াটাকে এই উত্তর পূর্ব এরিয়াতে যাওয়ার জন্য দুয়ার বলা হতো। আর সেই সময় এইখানে মেইন যে নদী, সেটা ছিল তিস্তা নদী। সেই হিসাবে এই তিস্তা নদীর পূর্ব দিকের এই এলাকা ডুয়ার্স নামে পরিচিত হয়ে যায়। তো যাই হোক, 1864-65 অ্যাংলো ভুটান ওয়ারটা হয়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা এই লরেন্সের সময় ঘটে, সেটা হলো ভারতের সাথে ইংল্যান্ডের টেলিগ্রাফ কমিউনিকেশন শুরু হয়। ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন আসে 1851 খ্রিস্টাব্দে। ফার্স্ট এই টেলিগ্রাফের সাহায্যে জোড়া হয় কলকাতা আর ডায়মন্ড হারবার, এই দুটো শহরকে। যদিও এই দুটো শহরের ভেতর অফিসিয়ালি এই টেলিগ্রাফ লাইন চালু হয় 1851 খ্রিস্টাব্দের 1 নভেম্বর থেকে। এরপর টেলিগ্রাফ লাইনের কাজ পুরো ভারত জুড়ে চালু হয়ে যায় এবং 1854 খ্রিস্টাব্দ আসতে আসতে কলকাতা, মাদ্রাস, বোম্বে আর আগ্রা, এই 4টে শহর টেলিগ্রাফ লাইন দিয়ে যুক্ত হয়ে যায়। এরপর ধীরে ধীরে ভারতের অন্যান্য বিভিন্ন শহরও এই টেলিগ্রাফ লাইন দিয়ে যুক্ত হয়ে যায়। এইভাবে হতে হতে 1865 খ্রিস্টাব্দে গিয়ে ভারতের সাথে ইংল্যান্ডের টেলিগ্রাফ লাইনের কাজ শুরু হয় এবং মোটামুটি 5 বছর পরে গিয়ে 1870 খ্রিস্টাব্দে ভারতের সাথে ইংল্যান্ডের টেলিগ্রাফ লাইন চালু হয়ে যায়। টেলিগ্রাফের সাথে প্রথম মেসেজ পাঠানো হয় 1870 খ্রিস্টাব্দের 23 জুন এই তারিখে। বোম্বে থেকে লন্ডনে এই মেসেজ পাঠানো হয় প্রথমবার। তো ভারতের সাথে ইংল্যান্ডের টেলিগ্রাফ কমিউনিকেশন আর অ্যাংলো ভুটান ওয়ার, এই দুটো গুরুত্বপূর্ণ ঘটনা লরেন্সের সময় ঘটে। এবার এখানে আরো একটা তথ্য রয়েছে। কলকাতা, মাদ্রাস আর বোম্বে, এই 3টে হাইকোর্ট প্রতিষ্ঠা হয় 1862 খ্রিস্টাব্দে। কিন্তু কোথাও কোথাও বলা হয় যে এই 3টে হাইকোর্ট এস্টাবলিশ বা প্রতিষ্ঠা হয় 1865 খ্রিস্টাব্দে লরেন্সের সময়। তো যাই হোক, এই হচ্ছে লরেন্স। এরপরে ভারতের ভাইসরয় হিসাবে আসে মায়ো, যদিও তার ভালো আরেকটা নাম রয়েছে, রিচার্ড সাউথওয়েল বার্ক। তো মায়ো বা বার্ক ভারতের গভর্নর জেনারেল হিসাবে ছিল 1869 থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত। মায়োর সময় যে ঘটনাগুলো ঘটে সেগুলোর নাম আমি প্রথমে একটু বলি। এই সময় 1871 খ্রিস্টাব্দে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, রেভিনিউ অ্যান্ড কমার্স এর প্রতিষ্ঠা হয়। ওই একই সালে 1871 খ্রিস্টাব্দে
প্রথমবার সেন্সাস করানোর কথা বলা হয়। পরের বছর 1872 খ্রিস্টাব্দে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়। ওই বছরই 1872 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট পাস হয়। এবার এইগুলো নিয়ে আমি একটু ডিটেলসে আসি। ভাইসরয় হওয়ার পরই 1870 খ্রিস্টাব্দে মায়ো স্টেট রেলওয়েজ অ্যাক্ট নিয়ে আসে। 1870 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত কি হতো, ভারতে যে রেল লাইন তৈরি করা বা রেলের যত সমস্ত কাজ সবই প্রাইভেট কোম্পানির আন্ডারে থাকতো। 1870 খ্রিস্টাব্দে গিয়ে এই স্টেট রেলওয়ে অ্যাক্টে বলা হয় যে এখন থেকে ভারতে রেলের সমস্ত কাজ হবে ব্রিটিশ সরকারের আন্ডারে। মানে রেল সম্পর্কিত সমস্ত কাজ, রেল লাইন তৈরির কাজ, রেল চালানোর কাজ এবং অন্য যে কোনো কাজ, তাতে আর প্রাইভেট কোম্পানি ইনভলভ থাকবে না। রেল এখন থেকে সরকারি হয়ে গেল। তবে কিছু কিছু জায়গায় রেলের কাজ করানোর জন্য ব্রিটিশ সরকার প্রাইভেট কোম্পানিকে কন্ট্রাক্ট দিতে পারে। তো স্টেট রেলওয়ে অ্যাক্ট হলো। এরপর 1871 খ্রিস্টাব্দে গিয়ে ওই যে বললাম ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা হয়েছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, রেভিনিউ অ্যান্ড কমার্স। ভারতে কৃষিক্ষেত্রের ওপর আরো জোর দেওয়ার জন্য এবং কৃষি ব্যবস্থাটাকে আরো সিস্টেমেটিক উপায়ে চালানোর জন্য এই ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা করা হয়। এবার এই সময় গিয়ে মায়োর একটা জিনিসে খুব ভয় ছিল ফরেন অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। মায়োর সময় উপরে রাশিয়া থেকে ভারত আক্রমণের একটা ভয় ছিল। এখন রাশিয়া ভারত আক্রমণের জন্য একটা রাস্তা, সেটা হলো আফগানিস্তানের ওই এরিয়া থেকে। এখন আফগানিস্তান কিন্তু ব্রিটিশ সরকারের আন্ডারে তেমন ছিল না। মায়ো এখানে একটা পরিকল্পনা করে। আফগানিস্তানে চাষবাস তেমন খুব একটা ভালো হয় না। অন্যদিকে 1871 খ্রিস্টাব্দে চাষবাসের উন্নতির জন্য ভারতে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কমার্স এটার প্রতিষ্ঠা হয়েছে। সেই সুযোগটাকে কাজে খাটিয়ে মায়ো আফগানিস্তানের ওই এরিয়াতে চাষের উন্নতির কথা বলে এবং আফগানিস্তানের তখনকার রাজা শের আলী, মায়ো শের আলীর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে এবং শের আলীর জন্য আম্বালাতে একটা বিশাল দরবারের আয়োজন করায়। শের আলী মায়োর এই সমস্ত আয়োজন দেখে মুগ্ধ হয় এবং মায়োর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে ফেলে। যদিও এই সম্পর্কের পেছনে মায়োর উদ্দেশ্য ছিল আফগানিস্তানকে বাফার স্টেট হিসাবে ব্যবহার করা। আফগানিস্তানকে যদি ভারতের এই এরিয়ার সাথে ভালো সম্পর্কে রাখা যায়, সেক্ষেত্রে পরবর্তীতে রাশিয়ার আক্রমণ ভারতের ওপর হলে প্রথমেই তার এফেক্ট পড়বে আফগানিস্তানের ওপর, ফলে ভারত সেফ থাকবে। তো যাই হোক, আফগানিস্তানের সাথে এই কেসটা গেল। এরপর 1871 খ্রিস্টাব্দে মায়ো সেন্সাস করানোর কথা বলে। ভারতে টোটাল কত জনসংখ্যা, মানুষের কেমন প্রকৃতি, লোকজনের সামাজিক অবস্থা কেমন, সাংস্কৃতিক অবস্থা কেমন, এই সমস্ত জিনিস সম্পর্কে একটা ওভারঅল ধারণা তৈরি করার জন্য 1871 খ্রিস্টাব্দে মায়ো সেন্সাস করানোর কথা বলে এবং এর জন্য দায়িত্ব দেওয়া হয় উইলিয়াম উইলসন হান্টারকে। হান্টার এই সেন্সাসের কাজবাজ শুরু করে পরের বছর 1872 খ্রিস্টাব্দে একটা রিপোর্ট বানায়। যদিও এই রিপোর্টটা তখন কমপ্লিট হয়নি। ওই রিপোর্টটাকেই বলা হয় স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয় 1872 খ্রিস্টাব্দে। এবার এইখানে অনেকের কনফিউশন থাকে যে এই স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা কি, এটা কি কোনো ইনস্টিটিউট না কোনো অর্গানাইজেশন না অন্য কিছু? তো এগুলো কিছুই না। বর্তমানে যেমন প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, এই সেন্সাস হচ্ছে একটা ল্যাটিন আমেরিকান ওয়ার্ড যার অর্থ হলো অ্যাসেস বা হিসাব করা। একটা সিস্টেমেটিক পদ্ধতিতে একটা নির্দিষ্ট দেশের জনসংখ্যা বা মানুষজন সম্পর্কে কিছু তথ্য কালেক্ট করা, সেটাকেই বলা হয় সেন্সাস বা হিসাব রাখা। এবার এই সেন্সাস করানোর পর সবকিছু ডেটা কালেক্ট করে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করা হয়, সেই রিপোর্টটাকেই বলা হয় সেন্সাস রিপোর্ট। সেই হিসাবে 1871 খ্রিস্টাব্দে প্রথমবার সেন্সাস করানো হয়েছিল এবং ওই সেন্সাস করানোর পর পরের বছর 1872 খ্রিস্টাব্দে যে রিপোর্টটা পাবলিশ করা হয়, সেই রিপোর্টটাকেই বলা হয় স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই রিপোর্টে ভারত সম্পর্কে বিভিন্ন রকম তথ্য ছিল, যেমন ভারতের কোথায় কোন গ্রাম রয়েছে, কোন ডিস্ট্রিক্টের কি নাম, কোন শহরের কি নাম, কোথায় কোন প্রভিন্স রয়েছে, মানুষজনের সামাজিক বা অর্থনৈতিক অবস্থা কেমন, সরকারের প্রতি মানুষজনের কেমন মনোভাব, এছাড়া লোকাল বিভিন্ন এনকোয়ারি, এই সমস্ত কিছু ওই স্ট্যাটিস্টিক্যাল সার্ভের ওই রিপোর্টে ছিল। যদিও 1871 খ্রিস্টাব্দের সেন্সাসের মাধ্যমে ওই ডেটা কালেকশন ইনকমপ্লিট বা আনসাকসেসফুল ছিল। এর জন্য 1872 খ্রিস্টাব্দের ওই স্ট্যাটিস্টিক্যাল সার্ভে তাতেও বিভিন্ন ত্রুটি ছিল। এরপর 10 বছর পরে গিয়ে 1881 খ্রিস্টাব্দে প্রথমবার সিস্টেমেটিক উপায়ে ভারতে সেন্সাস করানো হয়, আর তার পরের বছর 1882 খ্রিস্টাব্দে গিয়ে একটা কমপ্লিট স্ট্যাটিস্টিক্যাল সার্ভে পাবলিশ হয়। এইভাবে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর ভারত সম্পর্কে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে রিপোর্ট ছিল। তারপর স্বাধীনতার পরবর্তী সময়ে গিয়ে সেন্সাস ও বিভিন্ন সার্ভে করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি হয়। যেমন 1951 খ্রিস্টাব্দে তৈরি হয় সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও। 1970 খ্রিস্টাব্দে গিয়ে তৈরি হয় ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বা এনএসএসও। লাস্ট 2019 সালে গিয়ে এই সিএসও আর এনএসএসও এই দুটোকে মার্জ করে একটা কমন ডিপার্টমেন্ট বলা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসও। বর্তমানে সেন্সাস বা ভারতের অন্যান্য বিভিন্ন সার্ভে এই এনএসওই করে। তো সেন্সাস আর স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ব্যাপারটা গেল। এর মাঝখানে
আজমিরে মায়ো তার নামে একটা কলেজ চালু করায়, যার নাম হলো মায়ো কলেজ। রাজপুত বা ভারতের অন্যান্য বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের রাজকন্যা বা রাজপুত্রদের পড়াশোনার জন্য ওই মায়ো কলেজ তৈরি করা হয়। মায়ো ভারতের ভাইসরয় থাকাকালীন এই কলেজের কাজ চালু করে, যদিও এই কলেজের কাজ সম্পূর্ণ হতে হতে 1875 খ্রিস্টাব্দ চলে আসে এবং 1875 খ্রিস্টাব্দে পরবর্তী ভাইসরয় নর্থব্রুকের সময় এই মায়ো কলেজ চালু করা হয়। এবার মায়ো সম্পর্কে একটা জিনিস জানা যায় যে মায়ো জেলের কয়েদিদের ওপর খুব উদার ছিলেন। বিশেষ করে আন্দামান নিকোবরে ওই কালাপানি জেলে যে সমস্ত দোষী বা অভিযুক্তরা রয়েছে তাদের ওপর তিনি একটু বেশি উদার ছিলেন। এর কারণ হলো এই আন্দামানে কালাপানি জেলে যে সমস্ত অভিযুক্তদের পাঠানো হতো তাদের ভেতর বেশিরভাগই ছিল ভারতীয় কয়েদি। এখন ভারতে তখন জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থায় একটা জিনিস দেখা যেত যে কোনো ভারতীয় যদি অভিযুক্ত হয় সেক্ষেত্রে কোনো এভিডেন্স, সাক্ষ্য বা প্রমাণ তেমন খুব একটা না দেখেই ওই অভিযুক্তকে তার ধর্ম, জাতি ও সামাজিক অবস্থা এইসবের ভিত্তিতে দোষী ঘোষণা করে দেওয়া হতো এবং তাদেরকে আন্দামানের এই কালাপানি জেলে পাঠিয়ে দেওয়া হতো। এখন মায়ো এই ক্ষেত্রে একটা আইন নিয়ে আসে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872। এই আইন অনুযায়ী বলা হয় যে ভারতীয় হোক বা ইউরোপিয়ান হোক যে কোনো ব্যক্তির যে কোনো কেসে সঠিক এনকোয়ারি রাখতে হবে, মানে সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাকে কোনো সাজা দিতে হবে। কোনো অভিযুক্তের ধর্ম, বর্ণ, জাতি বা সামাজিক অবস্থার উপর ভিত্তি করে তাকে সাজা দেওয়া যাবে না। তো যাই হোক, এই আইন আনার পর মায়ো 1872 খ্রিস্টাব্দে একদিন আন্দামানের এই কালাপানি জেলে ভিজিট করতে গিয়েছিল, মানে কয়েদিদের সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে একজন আফগান কয়েদি ছিল শের আলী আফ্রিদি। এই আফ্রিদি সুযোগ বুঝে মায়োকে হত্যা করে দেয়। এর ফলে 1872 খ্রিস্টাব্দে মায়ো পদে থাকাকালীন মারা যায়। এবার অনেকদিন আগে থেকেই ভারতে একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তৈরি করা হবে এই কথা ভাবা হয়। তারপর 1872 খ্রিস্টাব্দে মায়োর সাথে ঘটা এই ঘটনার ফলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তৈরি করার কাজ আরো বেশি বেড়ে যায় এবং পরবর্তী সময়ে গিয়ে 1887 খ্রিস্টাব্দে ডাফরিনের সময় ভারতে একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তৈরি করা হয়, সেটাকেই বলা হয় সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ। পরবর্তী সময়ে ক্রিমিনাল কেসে আরো ভালো ইনভেস্টিগেশনের জন্য 1902 খ্রিস্টাব্দে কার্জনের সময় নতুন আরেকটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়, সিআইডি বা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তো যাই হোক, 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত মায়ো ভারতের ভাইসরয় ছিল। তারপর ভারতের ভাইসরয় পদে আসে নর্থব্রুক, যদিও তার ভালো নাম হলো থমাস জর্জ বারিং। তো জর্জ বারিং বা নর্থব্রুক ভারতের ভাইসরয় ছিল 1872 থেকে 1876 খ্রিস্টাব্দ পর্যন্ত। নর্থব্রুকের সময় 1872 খ্রিস্টাব্দে ভারতে একটা আইন পাস হয়, নেটিভ ম্যারেজ অ্যাক্ট। এর আগে ভারতে বিয়ের ক্ষেত্রে ধার্মিক বিভিন্ন যে আচার অনুষ্ঠানের প্রভিশন ছিল 1872 খ্রিস্টাব্দের ওই নেটিভ ম্যারেজ অ্যাক্টের দরুন বলা হয় যে বিয়ের ক্ষেত্রে ওই সমস্ত ধার্মিক আচার অনুষ্ঠান ফলো না করলেও চলবে। 1872 খ্রিস্টাব্দের এই বিবাহ আইন অনুযায়ী আরো বলা হয় যে এখন থেকে ভারতের ভেতর ইন্টারকাস্ট ম্যারেজটা লিগ্যাল, মানে এক জাতির লোক অন্য কোনো জাতির লোকেদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারে। এছাড়া ছেলে ও মেয়েদের জন্য বিয়ের একটা মিনিমাম এজ সেট করে দেওয়া হয়। বলা হয় যে ছেলেদের জন্য মিনিমাম বিয়ের বয়স 18 বছর আর মেয়েদের জন্য 14 বছর। এই বিয়ের বয়সের ক্ষেত্রে আরো একটা বিষয় বলা হয় যে বিয়ের ক্ষেত্রে যদি ছেলে বা মেয়ের বয়স 21 বছরের কম হয় সেক্ষেত্রে বিয়ের জন্য গার্জিয়ানের কাছ থেকে পারমিশন নিতেই হবে। মানে 21 বছরের কম কোনো ছেলে বা মেয়ে যদি বিয়ে করতে যায় সেক্ষেত্রে গার্জিয়ান যদি পারমিশন না দেয় তাহলে ছেলে বা মেয়ের বয়স যতই 18 বছর বা 14 বছর হোক না কেন সেই বিয়েটাকে বৈধ বলে ধরা হবে না। এছাড়া এই বিবাহ আইন অনুযায়ী মনোগামী বা বহু বিবাহ এটা নিষিদ্ধ করা হয়। এবার এইখানে ছোট্ট একটা টুইস্ট আছে। এই যে বিবাহ আইন বা ম্যারেজ অ্যাক্টের কথা বললাম এটা শুধুমাত্র খ্রিস্টান লোকেদের জন্য। ভারতে থাকা কোনো হিন্দু বা মুসলিমের ওপর এই বিবাহ আইন প্রয়োগ হতো না। এই বিবাহ আইন বা নেটিভ ম্যারেজ অ্যাক্টের আরো দুটো নাম ছিল, সিভিল ম্যারেজ অ্যাক্ট বা ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট। এবার নর্থব্রুকের সময় আরো দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 1875 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা হয়। এছাড়া ওয়েলসের রাজপুত্র অ্যালবার্ট এডওয়ার্ড সপ্তম তিনি ভারত ভ্রমণ করার জন্য 1875 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আসেন এবং পরের বছর 1876 খ্রিস্টাব্দের মে মাস পর্যন্ত তিনি ভারতে ছিলেন। এবার এর পাশাপাশি এই নর্থব্রুকের সময় পাঞ্জাবে কুকা বিদ্রোহ হয় এবং 1872 খ্রিস্টাব্দে বিহারের এই এরিয়াতে বিশাল পরিমাণে খরা হয়। এবার এই সমস্ত ভাইসরয়দের টেনিওর আমি যদি দেখি, জন ব্রুস 1862 থেকে 1863 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। তারপর 1864 খ্রিস্টাব্দে ভাইসরয় হয় লরেন্স। এই 63 থেকে 64 এইটুকু টাইমের ভেতর অল্প কিছু সময়ের জন্য দুজন ব্যক্তি অ্যাক্টিং ভাইসরয় হিসাবে আসেন, নেফিয়ার আর ডেনিসন। এর আগে জন ব্রুস যখন ভাইসরয় পদে ছিল তখন তার এক্সিকিউটিভ কাউন্সিলে ওই মিলিটারি মেম্বার ছিল রবার্ট নেফিয়ার, আর সেই সময় মাদ্রাসের গভর্নর ছিল উইলিয়াম ডেনিসন। এখন 1863 খ্রিস্টাব্দে ব্রুস
ভাইসরয় পদ থেকে সরে যাওয়ায় অল্প কিছু সময়ের জন্য নেফিয়ারকে ওই ভাইসরয় পদে বসানো হয়। নেফিয়ার অল্প কিছু সময়ের জন্য অ্যাক্টিং ভাইসরয় হিসাবে ছিল। কিছুদিন থাকার পর মাদ্রাজ থেকে ডেনিসনকে ডেকে ভাইসরয় পদে বসানো হয় এবং নেফিয়ারকে মাদ্রাসের গভর্নর হিসাবে বসিয়ে দেওয়া হয়। এখন এই যে 1863 খ্রিস্টাব্দে ডেনিসন ভারতের ভাইসরয় হিসাবে এলো, ডেনিসনও ভারতের অ্যাক্টিং ভাইসরয় হিসেবেই ছিল। এবার বেশ কিছুদিন থাকার পর 1864 খ্রিস্টাব্দে জন লরেন্সকে ভারতের ভাইসরয় পদে পার্মানেন্টলি বসানো হয় এবং এই ডেনিসনকে ব্রিটেনে ডেকে নেওয়া হয়।